দিনকে দিন অস্থিরতা বাড়ছে দেশে, দেশ যেন শান্তি হচ্ছে না। অন্যদিকে দেশ ছেড়ে বিদেশে আমেরিকায় ভুয়া ভুয়া ধ্বনি দিচ্ছে শেখ হাসিনার নামে। প্রশাসনের উপর খুব প্রকাশ জনগণের উপরে ক্ষিপ্ত এখন প্রশাসন। জনগণের কথা, আইন শৃঙ্খলার নামে প্রশাসন গুলি করে মারছে সাধারণ মানুষদের। একদিকে ছাত্রলীগ আর অন্যদিকে সাধারণ শিক্ষার্থীর সংঘর্ষ ভয়াবহ রূপ নিয়েছে দেশে, অস্থির পরিস্থিতি তুলে ধরেছে দেশের মধ্যে। অন্যদিকে মমতা ব্যানার্জি বিপদে বাংলাদেশ প্রসঙ্গে কথা নিয়ে। বাংলাদেশে নিয়ে যদি আপনাদের কোনো পরিবার থাকে, পরিজন থাকে, কেউ পড়াশোনা করতে যায়, কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারে, যদি কোনো সহযোগিতার দরকার হয়, আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, কারণ ওটা একটা আলাদা দেশ। যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে, আমি বলতে পারি না। কিন্তু আমি এটুকু বলতে পারি, অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে, কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পাশের পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে। যেমন আসামে একটা গন্ডগোল হয়েছিল বড়দের সাথে, আলিপুরদুয়ারে তারা দীর্ঘদিন ছিলেন, আমিও গিয়েছিলাম তাদের সাথে দেখা করতে। কিন্তু আপনাদের কাছে আমার আবেদন থাকবে, বাংলাদেশ নিয়ে আমরা যেন কোনো প্ররোচনাতে না যাই, আমরা যেন কোনো উত্তেজনাতে না যাই। আমাদের সহকর্মিতা, আমাদের দুঃখ, সে যারই রক্ত ঝরুক তাদের জন্য আছে। আমরা দুঃখী, আমরাও খবর রাখছি। ছাত্রছাত্রীদের মহান প্রাণ, তাজা প্রাণগুলো চলে যাচ্ছে, আমরা তাদের সকলকে। অন্যদিকে বিপিনুর গ্রেপ্তার হওয়া যা বললেন তার স্ত্রী গণমাধ্যমকে। আমরা ঘুমন্ত অবস্থায় ছিলাম আমার বেডে, আমার দুইটা বাচ্চা, একটা 5 বছরের আর একটা 1 ইয়ার প্লাস। নূরের গলা ধরে শুয়েছিল ওর বড় বাচ্চাটা, যে বাচ্চাটা আজকে স্তব্ধ হয়ে গেছে। 25শে মার্চের কারো রাত গল্পে বই পড়েছিলাম ছোটবেলায় যখন, ঠিক ওই রাতটা যেন আমার জীবনে নেমে এসেছিল আমার সন্তানদের জন্য। আমাদের ঘরে কোনো কলিং বেল দেওয়া হয়নি, কোনো কিছু না। হঠাৎ করে মেইন দরজা এবং আমাদের রুমের যখন দরজা ভাঙার শব্দ শুনে আমি শুধু ছোট বাচ্চাটাকে রেখে শুধুমাত্র দাঁড়িয়েছিলাম। এর মধ্যে দেখে আমার সামনে এসে অন্ধকার ঘর, অনেকগুলো লোক। তখন তো আমি চিনতে পারতেছিলাম না, নূর উঠতে পারতেছিল না, বড় বাচ্চাটার গলাটা জড়িয়ে ধরেছিল। এর মধ্যে ওরা ঘরে ঢুকতে সর্বোচ্চ মনে হয় 3 থেকে 4 মিনিট হবে। তো বারবার জিজ্ঞেস করতেছিলাম আপনারা কারা। এতটা মানে ভয়ঙ্কর আমার রাতের বর্ণনা হয়তো আমি দিতে পারতেছি না এই মুহূর্তে। 2 থেকে 3 মিনিটের মধ্যে ওকে নিয়ে যাওয়া হয়। আমি নিজেও শারীরিকভাবে অসুস্থ। ওই দিনই আমি একজন খুবই সাধারণ একজন স্কুল টিচার। আমি শারীরিকভাবে হয়তো কিছু ব্যক্তিগত কথা থাকে যা কখনো পাবলিকলি বলা যায় না, কিন্তু আজকে আমি বলতে বাধ্য হচ্ছি। 7 মান্থ রানিং আমি প্রেগনেন্ট, আর আমার 2টা বাচ্চা এই জায়গায় থাকে, ওর বাবার কাছেই থাকে। আমি যেহেতু চাকরি করি, ইভেন আবার নিজে অসুস্থ এখন, যার কারণে ওদেরকে ক্যারি করে আমার জব করা সম্ভব হচ্ছিল না। তো বৃহস্পতিবার দিন আমি আমার থেকে যখন ছুটি নিয়ে নিজের ডক্টর দেখানোর জন্য আসি, শুক্রবার দিন এসে আমি নামি। তো আমার বলতে খুব কষ্ট হচ্ছে। তো ডক্টর তো দূরের কথা, মানে আমার ছোট বাচ্চাটাও অসুস্থ। ওর যখন জন্মগতভাবেই ওর হার্টে 2টা PDF এবং এডিনোয়েড প্রবলেম আছে, যার কারণে ওর ওয়েট বাড়তেছে না। তো ওর ডাক্তার দেখানো, আমার ডাক্তার দেখানো, দুটোর জন্যই আমি আর আশা এই জায়গায় ওকে রেখে গেছিলাম।
রিমান্ডের 5 দিন অতিবাহিত হওয়ার পরে গতকাল যখন কোর্টে উঠানো হয়, সে এক বিভৎস চিত্র। ও তো কোনো চোর ডাকাত নয়, ও তো কোনো খুনি নয়, ও তো কোনো জঙ্গি নয়, ও তো একজন ডাকসুর সাবেক ভিপি, ছাত্রদের হয়ে কথা বলছে। আর এতটুকু তো অধিকার আমাদের সংবিধান আমাদেরকে দিয়েছে। নিজে পায়ে হেঁটে ও কোর্টে উঠতে পারেনি, পুলিশের কাঁধে ভর দিয়ে তারপরে ওকে কোর্টে উঠতে হয়েছিল। তো মহামান্য আদালতকে বারবার অনুরোধ করার পরে আমি একটু দেখা করার সুযোগ পাই। তো তখন ও বলে যে এই রিমান্ডের 5টা দিন ওর উপরে যে অমানবিক নির্যাতন করা হয়েছে, যেটা বলতে আমার একটা মানুষের উপরে এরকম জানোয়ারের মতো, আমি জানি না অন্য কোথাও হয় কিনা। আগে শুনেছি রিমান্ডে নেওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য, বাট এতটা ভয়ঙ্কর ভাবে ওর উপরে অত্যাচার করা হয়েছে যেটা বলতে আজকে আমার হয়তো সন্তানদের সামনে, ওরা এখনো জানে না। আমার বাচ্চাটা যখন আমি বের হই বাসা থেকে, বারবার জিজ্ঞেস করে, মা তুমি মারা যাচ্ছ কেন, তুমি আমার বাবাকে নিয়ে আসতেছো না, বাবাকে ফোন দাও। কারণ এর সাথে থাকুন রিঅ্যাকশন পডকাস্ট থেকে। প্লে বাটনটি চালু করে রাখুন ও সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ।